আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ব্রাহ্মণদী আমি মোহাম্মদ আব্দুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক, ব্রাহ্মণদী মাধ্যমিক বালিকা বিদ্যালয় নরসিংদী। ব্রাহ্মণদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায়ের রেয়ামিল টপিকসটি নিয়ে আলোচনা করব। রেয়ামিল বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে কি জানতে হবে, বা রেয়ামিল অধ্যায়টি পাঠ করলে আমাদের শিখন ফল কি আসবে এ সম্পর্কে আমি শিক্ষার্থীবৃন্দকে বলছি যে রেয়ামিল বিষয়টি পাঠদান করার পরে আমরা জানতে পারবো, শিক্ষার্থীবৃন্দ তোমরা জানতে পারবে যে রেয়ামিল কি তা তোমরা বলতে পারবে, রেয়ামিলের উদ্দেশ্য কী তা তোমরা বলতে পারবে, এবং রেয়ামিলের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করবে ও তা সমাধান করতে পারবে। তো এখানে আমরা জানব রেয়ামিল কি। রেয়ামিল হলো খতিয়ান হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা কাগজ বা হিসাবের বইয়ে খতিয়ান হিসাবের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলোকে দুই ভাগে ভাগ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় রেয়ামিল। সংক্ষেপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাবের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে বলা হয় রেয়ামিল। এখন এই রেয়ামিলের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব। রেয়ামিলের অনেকগুলো উদ্দেশ্য আছে। এর মধ্যে প্রথম উদ্দেশ্যটা হলো যে সঠিকভাবে লিপিবদ্ধ করো, জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না তা যাচাই করা রেয়ামিলের মুখ্য উদ্দেশ্য। তারপরে জাবেদা ও খতিয়ানে ভুল থাকলে সেগুলো উদ্ঘাটন ও সংশোধন করা, এটাও রেয়ামিলের উদ্দেশ্য। এবং রেয়ামিল পাঠদানের মাধ্যমে আমরা আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। এইগুলো হলো রেয়ামিলের উদ্দেশ্য। এছাড়াও রেয়ামিলের আরেকটি উদ্দেশ্য হলো যে রেয়ামিল পাঠদান করার পর রেয়ামিল করলে আর্থিক অবস্থা অর্থাৎ আর্থিক বিবরণী, বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী সহজে করা যায়। তো আজকে এই রেয়ামিলটা আমরা পাঠদান করতে গেলে রেয়ামিল সম্পর্কে আমাদের অনেক ধারণা থাকতে হবে। রেয়ামিল করার কি নিয়ম, এই সংক্ষিপ্ত নিয়ম আমি শিক্ষার্থীবৃন্দের কাছে উপস্থাপন করছি। এইখানে রেয়ামিল করার সংক্ষিপ্ত নিয়ম হলো যে আমরা জানি যে হিসাব হলো 5 প্রকার। এই হিসাবের মধ্যে সম্পদ হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, আয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, এগুলো হলো হিসাব। মূলত হিসাবে রেয়ামিল জানতে হলে হিসাবের শ্রেণী বিভাগ ভালোভাবে জানতে হবে, এবং কোন হিসাবগুলো কোন ধরনের উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত না ক্রেডিট উদ্বৃত্ত, এগুলো ভালো করে জানতে হবে। আমরা দেখছি যে এখানে রেয়ামিলের মধ্যে 5 প্রকার হিসাবের মধ্যে 2 ধরনের হিসাব আছে, সম্পদ এবং ব্যয়। এগুলো হলো ডেবিট, এবং মালিকানা সত্ত্ব, দায়, আয়, এগুলো হলো ক্রেডিট। সংক্ষেপে আমি শিক্ষার্থীবৃন্দকে বলবো আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে, এবং সম্পদ এবং ব্যয় এগুলো ডেবিট হবে। এই বিষয়গুলো মাথায় রাখলে রেয়ামিল করা অনেক সহজ হয়ে যাবে। রেয়ামিল করতে গেলে রেয়ামিল সম্পর্কে শিক্ষার্থীবৃন্দকে অবশ্যই সম্যক ধারণা থাকতে হবে। রেয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হয়, কোন কোন দফা অন্তর্ভুক্ত হয় না। রেয়ামিলের মধ্যে বিভিন্ন প্রকার হিসাব আছে, যে এক একটি হিসাবের বিভিন্ন ধরনের নাম থাকে। এই বিষয়গুলো সম্পর্কেও শিক্ষার্থীবৃন্দকে ভালো জ্ঞান লাভ করতে হবে। এখানে আমি
শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে বলবো রেওয়া মিলে যে বিষয়গুলো আসবে না এগুলো হলো সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমা, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, এগুলো রেওয়া মিলে আসবে না, অন্তর্ভুক্ত হবে না। শিক্ষার্থীবৃন্দ তোমরা জেনে থাকবে যে এখানে সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য সম্পদ মানে হলো সম্পদ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আদৌ এটি সুনির্দিষ্ট কোনো সম্পদ নয়, এজন্য এটি রেওয়া মিলে আসবে না। এরপরে সম্ভাব্য দায়, এটাও কোনো সুনির্দিষ্ট সম্পদ নয়, সম্পদ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটি এখনও সম্পদ হয়নি, তাই রেওয়া মিলে আসবে না। এরপরে আমাদের যে বিষয়গুলো জানতে হবে রেওয়া মিল করার সময়ে শিক্ষার্থীবৃন্দ কতিপয় দফা আছে তোমাদের মধ্যে খটকা তৈরি করতে পারে, এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে। কিছু দফা আছে যেগুলো ডেবিটও হয় ক্রেডিটও হয়। তাহলে ডেবিট বিষয়গুলো কি, কোন বিষয়গুলো এমন আছে যেগুলো ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে যেতে পারে এবং তখন আমরা কি করব বিষয়গুলো। যেমন দেখো এখানে ভাড়া আছে, বাট্টা আছে, কমিশন আছে, সুদ আছে। এগুলো দেখা গেছে প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ। আবার এগুলো প্রদত্ত ভাড়া, প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন, প্রদত্ত সুদও হতে পারে। এখন এগুলোর সাথে যদি প্রাপ্ত বা প্রদত্ত কিছুই লেখা না থাকে তাহলে আমরা ধরে নিব যে এগুলো প্রদান করা হয়েছে। সুতরাং আমরা ভাড়া থাকলে এটাকে প্রদত্ত ভাড়া ধরব, বাট্টা থাকলে এটাকে প্রদত্ত বাট্টা ধরব, আর যদি কমিশন থাকে এটাকে প্রদত্ত কমিশন ধরব, যদি সুদ থাকে এটাকে আমরা প্রদত্ত সুদ ধরব। প্রাপ্ত ধরার কোনো সুযোগ নেই। তাহলে আমরা জানলাম শুধু ভাড়া, শুধু কমিশন, শুধু বাট্টা, শুধু সুদ যদি থাকে এগুলোকে আমরা প্রাপ্ত হিসাবে বিবেচনা না করে প্রদান করা হয়েছে বিবেচনা করে হিসাবভুক্ত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই রেওয়া মিলে আরও কতিপয় দফা আছে যেগুলো তোমাদের মধ্যে একটু কঠিন বা দুর্বোধ্য মনে হতে পারে। যেমন এর একটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরব, যেমন বিক্রয় খতিয়ান জের। বিক্রয় খতিয়ান জের এই যে বিক্রয় খতিয়ান জের, আসলে আমরা না জানার কারণে এগুলো আমাদের কাছে কঠিন বা দুর্বোধ্য মনে হয়। মূলত বিক্রয় খতিয়ান জের বা হলো দেনাদার অথবা পাওনা অথবা প্রাপ্য হিসাব। তো এগুলো বিভিন্ন নামে আসার কারণে তোমরা অনেক সময় দেখা যায় যে এটাকে অনেক দুর্বোধ্য বা কঠিন মনে করো, ফলে দেখা যায় যে পাওনা আসলে এখানে আমরা পাওনাদার মনে করে হিসাবভুক্ত করি, কিন্তু পাওনা মানে পাওনাদার নয়, পাওনা মানে দেনাদার। বিক্রয় খতিয়ান জের মানে দেনাদার। তো এখানে আমরা দেখব বিক্রয় খতিয়ান জের মানে হলো পাওনা, পাওনা, দেনাদার, বা প্রাপ্য হিসাব। তাহলে বিক্রয় খতিয়ান জেরের আরও নাম হলো পাওনা, দেনাদার, প্রাপ্য হিসাব। তা আমরা জানি যে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব হলে আমরা সহজে এটা অনুধাবন করতে পারি এবং সহজে এটা ডেবিট হবে না ক্রেডিট হবে এটা আমরা হিসাবভুক্ত করতে পারি। কিন্তু যখন আমাদের সামনে এই দেনাদার বা প্রাপ্য হিসাব নামে না এসে এই খতিয়ান হিসাবের মধ্যে উদ্বৃত্ত হিসাবে বিক্রয় খতিয়ান জের অথবা পাওনা দেওয়া হয় তখন স্টুডেন্টরা এটাকে কঠিন মনে করে ভুল হিসাবে হিসাবভুক্ত করে। তাহলে আমরা জানব বিক্রয় খতিয়ান জের মানে হলো পাওনা বা দেনাদার বা প্রাপ্য হিসাব। ঠিক এমনিভাবে ক্রয় খতিয়ান জের, ক্রয় খতিয়ান জের মানে হলো দেনা। তাহলে দেনা মানে কি? দেনা মানে দিতে হবে। কাকে দিতে হবে? পাওনাদারকে দিতে হবে। তাহলে দেনা মানে হলো পাওনাদার। আর এই যে পাওনাদার
পাওনাদার হিসাবের আধুনিক সংযোজন হলো প্রদেয় হিসাব। তাহলে আমরা এটাকে প্রদেয় হিসাবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে তোমাদের জন্য একটি মডেল অঙ্ক তৈরি করে নিয়ে এসেছি, এর মধ্যে দেখা যাবে যে পাওনা আছে। পাওনা মানে আমরা বুঝে নিব এটা হলো দেনাদার, আর দেনা আছে, দেনা মানে হলো ক্রয় খতিয়ানদের অথবা পাওনাদার অথবা প্রদেয় হিসাব। এইভাবে এগুলোকে আমরা হিসাবভুক্ত করব, তাহলে দেখা যাবে যে আর কোনো কঠিন মনে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য যে অঙ্কটি তৈরি করে নিয়ে এসেছি তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে লেখা আছে হেলাল ট্রেডার্সের হিসাব বই হতে 2019 সালে 31 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত ছিল হাতে নগদ 1,19,000, তারপরে মূলধন 1 লক্ষ টাকা, বিক্রয় 60,000 টাকা, পাওনা 9,000 টাকা, তারপরে ক্রয় হিসাব 20,000 টাকা, বেতন 3,000 টাকা, ভাড়া 7,000 টাকা, মজুরি 2,000 টাকা, দেনা 40,000 টাকা, সমাপনী মজুত পণ্য 10,000 টাকা, সমাপনী ব্যাংক জমা 40,000 টাকা। 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল প্রস্তুত করো। আমরা এতক্ষণ পর্যন্ত যে বেশিগুলো জানলাম সেই বেশিগুলোর আলোকে আমরা এই অঙ্কটি এখন প্রস্তুত করব। আমি তোমাদের জ্ঞাতার্থে বা স্মরণার্থে আবারও বলছি যে সম্পদ এবং ব্যয় রেওয়া মিলে ডেবিট হবে, আয় দায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলে ক্রেডিট হবে। এই বিষয়টা একটু মাথায় রাখলেই হবে। তবে সাধারণত সম্পদ সবসময় ডেবিট হয়, ব্যয়ের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। আবার আয়ের ক্ষেত্রে একটা নিয়ম আছে, আয় বৃদ্ধি ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট হয়। এইরকম বিষয়গুলো আমাদের মাথায় একটু রাখতে হবে। মালিকানা সত্ত্বের বেলায়ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়। এই বিষয়গুলো যদি আমরা সহজে মাথায় রাখি তাহলে দেখা যাবে যে আমাদের অঙ্ক আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে রেওয়া মিল খুব সহজ, শুধুমাত্র আমাদের প্রত্যেকটা হিসাব সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এখন আমরা দেখব যে এই বিষয়টি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে এখন একজন যুক্ত হয়েছে। আমরা অবনী ইসলাম জয় ইজ কামিং। আচ্ছা অবনী, আচ্ছা যাই হোক, অবনীকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি এখন এই অঙ্কটির সমাধান করব। এই অঙ্কটা করব আমরা জানি যে খতিয়ান থেকে রেওয়া মিল প্রস্তুত করতে গেলে একটা ছক কাটতে হবে। এই ছকটা কি? ছকের মধ্যে ক্রমিক নম্বর দিতে হবে। ছকের মধ্যে ক্রমিক নম্বর দিতে হবে, তারপরে লিখতে হবে হিসাবের নাম, তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আসো এখন আমরা অঙ্কটি সমাধান করি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়া মিল প্রস্তুত করার জন্য রেওয়া মিলের যে ছক অঙ্কন করতে হয়, ছকটি আমরা অঙ্কন করে নিলাম। এখন আমরা রেওয়া মিলে প্রত্যেকটি হিসাব কীভাবে হিসাবভুক্ত করব এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। হাতে নগদ আমরা জানি কারবারের সম্পদ, যেহেতু এটা সম্পদ রেওয়া মিলে ডেবিট হবে। পূর্বেই বলেছি সম্পদ আর ব্যয় হলে ডেবিট হয়, এবং আয় দায় মালিকানা সত্ত্ব এইগুলো ক্রেডিট হয়। তাহলে আমরা 1 নম্বরে লিখব হাতে নগদ। হাতে নগদ 1,19,000 টাকা। যেহেতু এটি সম্পদ ডেবিট হবে। এখানে মূলধন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলধন সরবরাহ করে মালিকের সাথে জড়িত হিসাবকে বলা হয় মালিকানা সত্ত্ব। যেহেতু মূলধন হিসাবটি মালিকানা সত্ত্ব, সেহেতু আমরা মূলধনকে এখন জড়িয়ে গেছি। এখন মূলধনকে আমরা ক্রেডিট করব। মূলধন 1 লক্ষ টাকা ক্রেডিট। তারপরে আছে বিক্রয়। আমরা জানি বিক্রয় করলে টাকা আসে, এটি কারবারের আয় কি ক্রেডিট হবে। বিক্রয় 60,000 টাকা, না ক্রেডিট, বিক্রয় হিসাব হবে 60,000 টাকা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই বিষয়টা সম্পর্কে আমি একটু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। পাওনা মানে পাওনাদার নয়, পাওনা মানে পাওনা টাকা আমরা পাবো। পাওনা হলো সম্পদ। পাওনা টাকা কার কাছে আমরা পাবো? যার কাছে পাবো তাকে বলা হয় দেনাদার। তার মানে পাওনা হলো দেনাদার, এটাকে প্রাপ্য হিসাবে বলা হয়। তো পাওনা, যেহেতু পাওনা টাকা আমরা পাবো, এটা কারবারের সম্পদ বলে এটা আমরা ডেবিট করব। পাওনা কত টাকা? 9,000 টাকা। টাকা। এরপরে আমরা দেখছি ক্রয়। আমরা জানি যে নামে টাকা আসে এটা কারবারের আয়, যে নামে টাকা যায় এটা হলো কারবারের ব্যয়। ক্রয় করলে আমরা যখন কোনো কিছু কিনি তখন কারবার থেকে টাকা চলে যায়, ক্রয় দ্বারা কারবারের ব্যয় বোঝায়। যেহেতু ক্রয় কারবারের খরচ বা ব্যয়, সেহেতু ডেবিট হবে। ক্রয় হলো 20,000 টাকা। ক্রয় 20,000 টাকা আমরা ডেবিট করব। তোমরা দেখো শিক্ষার্থীবৃন্দ, বেতন, কর্মচারীকে বেতন দিলে কারবারের টাকা চলে যায়, সেহেতু এটি ব্যয়। আর যেহেতু ব্যয়, এটি ডেবিট হবে। বেতন 3,000 টাকা ডেবিট হবে। আচ্ছা, তারপরে আছে ভাড়া। এই বিষয়টা সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাড়া কারবার পায়, আবার কারবার দেয়। যদি ভাড়া পায় তাহলে প্রাপ্ত ভাড়া কারবারের আয়, যদি ভাড়া দেয় তাহলে কারবারের ব্যয়। এখন ভাড়ার সাথে প্রাপ্ত বা প্রদত্ত কিছুই যদি লেখা না থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব ভাড়া প্রদান করা হয়েছে। যেহেতু ভাড়া প্রদান করা হয়েছে, সেহেতু এটি কারবারের খরচ বা ব্যয়। যেহেতু খরচ বা ব্যয়, ডেবিট হবে। ভাড়া 7,000 টাকা ডেবিট। এরপরে আছে মজুরি। আমরা জানি যে শ্রমিক বা কোনো কুলিকে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে বলে মজুরি।
কুলি বা শ্রমিককে পারিশ্রমিক প্রদান করা হলে এতে কারবার থেকে টাকা চলে যায়, সেহেতু এটি ব্যয়, আর ব্যয় বলে ডেবিট হবে। মজুরি ৳২,০০০ ডেবিট। এবার আমি তোমাদেরকে দেখাবো দেনা। তো আগে বলেছিলাম যে দেনা মানে দেনা টাকা কারবারকে পরিশোধ করতে হবে। তো দেনা টাকা কাকে পরিশোধ করতে হবে? যে কারবারের কাছে টাকা পায় তাকে বলা হয় পাওনাদার। তার মানে দেনা অনেক সময় দেনাদার মনে করে এটাকে ভুলভাবে হিসাবভুক্ত করে। আমরা জানলাম যে দেনা মানে দেনাদার নয়, দেনা মানে দেনা টাকা পরিশোধ করতে হবে, যাকে পরিশোধ করতে হবে তা এই হিসাবকে বলা হয় পাওনাদার। আর পাওনাদার কারবারের দায়, যেহেতু পাওনাদার কারবারের দায়, এটি ক্রেডিট হবে। দেনা ৳৪০,০০০। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে পূর্বে বলেছি প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য এগুলো রেওয়া মিলে আসে না। যেহেতু এখন আমরা দেখতেছি দেনার পরে সমাপনী মজুত পণ্য, এটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটি পরে আছে সমাপনী ব্যাংক জমা। তাহলে সমাপনী ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসে না। বছর শেষান্তে যে ব্যাংকে টাকা জমা থাকে এটি কিন্তু আমরা গেলেই পাবো। সে সমাপনী ব্যাংক জমা কারবারের সম্পদ, আর যেহেতু সম্পদ এটি রেওয়া মিলে ডেবিট হবে। সমাপনী ব্যাংক জমা ৳৪০,০০০। এবার আমরা দেখব যে রেওয়ামিলের যে ডেবিট এবং ক্রেডিট আছে, ডেবিট টাকার যোগফল ক্রেডিট টাকার যোগফল মিলেছে কিনা। রেওয়ামিলের উভয় দিকের হিসাবে যোগফল অবশ্যই মিলতে হবে। যদি রেওয়ামিলের উভয় দিকের হিসাবের যোগফল না মিলে তাহলে বুঝতে হবে যে জাবেদ এবং খতিয়ানে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে বা ভুল ছিল, যার জন্য রেওয়ামিল মিলে না। তাহলে আমরা দেখি রেওয়ামিলের যোগফল মিলে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি এখানে ১,৬০,০০০ আর ৪০,০০০ যোগ করলে আসে ২ লক্ষ টাকা। তাহলে আমরা এখানে সহজেই লিখে দিতে পারি ২ লক্ষ টাকা। এবার আমরা এই পাঁচটা যোগ করব। এই পাঁচটা যোগ করে ১,১৯,০০০, ৯,০০০, ২০,০০০, ৩,০০০, ৭,০০০, ২,০০০, এগুলো ৪০,০০০, এগুলো যোগ করে দেখা যায় যে এর যোগফল হবে ২ লক্ষ টাকা। এগুলো যোগ করে দেখা যাচ্ছে হলো ২ লক্ষ টাকা। তাহলে আমরা দেখতে পেলাম যে খতিয়ান উদ্বৃত্তগুলোর যে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত, এখন আমরা ডেবিট এবং ক্রেডিট করে দেখি রেওয়ামিলের উভয় দিক মিলে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে জাবেদা এবং খতিয়ান নির্ভুল ছিল বলে রেওয়ামিল মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন দেখিয়েছি রেওয়ামিল কীভাবে করতে হয়। সম্পদ বা ব্যয় হলে ডেবিট হয়, আয় দায় মালিকানা সত্ত্ব হলে কিভাবে ক্রেডিট হয়। আমাদের রেওয়ামিলের যোগফল মিলে গেছে। এখন আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, এখন আমাদের সংকটকালীন সময় চলছে। সংকটকালীন সময়ে, এই করোনাকালীন সময়ে মহামারী ভেবে ঘরে যদি আমরা অবসর সময় কাটাই তাহলে হবে না। আমরা অবশ্যই লেখাপড়ার মধ্যে ব্যস্ততম সময় কাটাবো। যে সকল মেয়েরা লেখাপড়া নিয়ে বাসায় তার নির্দিষ্ট সময়ে তার যে সিলেবাস শেষ করে ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তারাই হবে সফল। আর যারা বাসায় বসে অলস সময় কাটাচ্ছে
তারা কিন্তু আসলে তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। যদিও করোনা বা মহামারী চলতেছে, তথাপিও তোমাদেরকে মনে করতে হবে যে আমাদের পরীক্ষা হবে। যেহেতু পরীক্ষা হবে, তোমরা বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি নাও। আর আজকের মতো আমি এখানে আমার পাঠদান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।